নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ইন্ডিয়ান ইকোনমি সিরিজ। আমরা এই ভিডিওতে ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভস ইন্ডিয়ান ইকোনমিতে যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। চলো দেখে নিই সেগুলো কি কি। তো ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভসের মধ্যে সবার প্রথম ডিমান্ড কার্ভ, যেটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। দ্বিতীয় সাপ্লাই কার্ভ, এটাও আমরা কিন্তু অলরেডি ডিসকাস করে নিয়েছি। এবং তৃতীয় ইকুইলিব্রিয়াম কার্ভ, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের ইন্টারাকশন, সেটাও কিন্তু আমাদের সেম ভিডিওতেই আলোচনা হয়ে গেছে। তোমরা যদি এই ভিডিওটা না দেখে থাকো, প্লিজ এই ভিডিওটা ওয়াচ করার আগে তোমরা এই ভিডিওটা একবার দেখে নাও। এই প্লেলিস্টেই তোমরা পেয়ে যাবে ডিমান্ড, সাপ্লাই এবং ইকুইলিব্রিয়ামের উপরে ভিডিও রয়েছে। এবারে বাকি যেই কার্ভগুলো ইম্পর্টেন্ট আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য, বিশেষ করে এক্সামে এগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ইনডিফারেন্স কার্ভ, লরেন্স কার্ভ, ফিলিপস কার্ভ, কাজনেস কার্ভ, জে কার্ভ, এঙ্গেলস কার্ভ এবং লাস্টলি লাফার কার্ভ। তো এই 11টা কার্ভ আমি 1 বাই 1 ডিসকাস করব। 4 নম্বর থেকে 11 নম্বর কার্ভটা আলোচনা করতে আমাদের 4টে পার্টে সিরিজ হবে। যেহেতু ভিডিও এক একটা আমি অতিরিক্ত বেশি লম্বা করতে চাইছি না, বাইট সাইজ, যাতে তোমাদের কনভিনিয়েন্ট হয় এই ভিডিওগুলোর কন্টেন্টগুলো বুঝতে এবং কনজিউম করতে এবং রিভিশন করতে, তাই জন্য আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসবো। প্রত্যেকটা ভিডিওতে 2 থেকে 3টে করে কার্ভ আলোচনা হবে। তো আজকের এই ভিডিওটা ইন্ডিয়ান ইকোনমিক কার্ভসের পার্ট 1। এখানে আমরা আলোচনা করব দুটো কার্ভ, একটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এবং দ্বিতীয়টা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। চলো শুরু করি। তো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ থেকে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, যেটা এসএসসি সিজিএল এ জিজ্ঞেস করা হয়েছিল, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। তাহলেই তোমরা বুঝতে পারবে যে কেমন টাইপের কোয়েশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট বা এক্সামে আসে। তো কোয়েশ্চেনটা পড়ে নাও এবং পজ করে কমেন্ট সেকশনে উত্তর করার চেষ্টা করো। এই ভিডিও ডিসকাশনের শেষে আমরা এই কোয়েশ্চেন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো কম্পিটিটিভ এক্সামে এসেছিল সেগুলো আমরা আলোচনা করব। চলো বোঝা যাক তাহলে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা বাউন্ডারি বা কার্ভ কাকে বলে। তো এটার আলোচনাটা আমরা শুরু করব কিছু বেসিক ফ্যাক্টস দিয়ে, যেটা আমাদের সবারই জানা। তো ফ্যাক্ট 1, উই ক্যান নট ফুলফিল অল আওয়ার ডিমান্ডস। আমাদের জীবনে যত চাহিদা আছে সেগুলো আমরা কোনোদিনই পূরণ করতে পারবো না। সেটার কারণ হচ্ছে স্কারসিটি অফ রিসোর্সেস। সেগুলোর জন্য যত রিসোর্সেস প্রয়োজন সেগুলো কিন্তু নেই, কারোর কাছেই নেই। যত সে বড় লোক হোক না কেন, যত সে গরিব হোক না কেন। যে যত বেশি বড় লোক তার ডিজায়ার্সও অনেক বেশি, যে যত গরিব তার থেকে তার ডিজায়ার হতে পারে কম। কিন্তু সবারই কিন্তু স্কারসিটি অফ রিসোর্সেস রয়েছে। যতটা তাদের চাই তার থেকে কমই রিসোর্সেস তাদের কাছে অ্যাভেলেবেল আছে। ফ্যাক্ট 2, রিসোর্স যখন স্কার্স আছে তার মানে আমাদেরকে এবার প্রায়োরিটাইজ করতে হবে, চুজ করতে হবে। যা আমাদের এক্সিস্টিং রিসোর্স আছে সেগুলো দিয়ে কিভাবে আমরা সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন পাবো, সেগুলোকে সবচেয়ে ম্যাক্সিমাম এফিসিয়েন্সিতে কিভাবে আমরা ইউজ করব। তো সেই দৃষ্টান্তেই আসছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এটা দেখায় যে পসিবল কোয়ান্টিটিস দ্যাট ক্যান বি প্রডিউসড অফ টু প্রোডাক্টস। দুটো প্রোডাক্টের কত পসিবল কোয়ান্টিটি আমরা প্রডিউস করতে পারি যদি এই দুটো প্রোডাক্ট, ইফ বোথ ডিপেন্ড আপন দ্য ফাইনাইট রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি ফর দেয়ার ম্যানুফ্যাকচারিং। সেম রিসোর্স দিয়ে দুটো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় এবং রিসোর্স অবভিয়াসলি ফাইনাইট, তাই কত অ্যামাউন্টের আমরা সেই দুটো গুড প্রোডাকশন করতে পারবো সেটা আমরা বুঝতে পারি এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের মাধ্যমে। তো কার্ভটা এমন দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিসে গুড এক্স রয়েছে, যে কোনো একটা গুড, এবং ওয়াই অ্যাক্সিসে গুড ওয়াই রয়েছে, যে কোনো আরেকটা গুড। এবং এই দুটো গুডই সেম ফাইনাইট রিসোর্সেস এবং টেকনোলজি দিয়ে ম্যানুফ্যাকচার করা যায়, সেম ফাইনাইট রিসোর্সেস এবং টেকনোলজির উপরে ডিপেন্ডেন্ট। তার মানে আমি যদি গুড এক্স বেশি প্রোডাকশন করতে চাই তাহলে গুড ওয়াই প্রোডাকশনে আমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। তেমনই আমি যদি গুড ওয়াই বেশি প্রোডাকশন করতে চাই তাহলে গুড এক্স এর প্রোডাকশনে আমাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। তো একটা গুড প্রডিউস করার জন্য আরেকটা গুড আমাকে স্যাক্রিফাইস করতে হবে। তো এভাবে করে অ্যাট ডিফারেন্ট পয়েন্টস কতগুলো অ্যামাউন্টে এই দুটো গুড প্রডিউস করা যাবে সেটা নিয়েই হচ্ছে এই কার্ভটা তৈরি। এই কার্ভের উপরে যেই পয়েন্টগুলো দেখছো, অর্থাৎ এ বি সি ডি ই, এই পয়েন্টগুলো রিপ্রেজেন্ট করে ডিফারেন্ট কম্বিনেশন অফ গুড এক্স এবং গুড ওয়াই, যেটা একসাথে প্রোডাকশন করা যেতে পারে এবং এফিশিয়েন্টলি প্রোডাকশন করা যেতে পারে। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের উপরে যেই পয়েন্টগুলো রয়েছে সেখানে আমাদেরকে ধরে নিতে হবে, বা সেখানে আমরা এটা ধরে নিই যে প্রোডাকশন এফিসিয়েন্সি একদম 100% আছে। যতটা প্রোডাকশন করা যেত এক্সিস্টিং রিসোর্স দিয়ে, সম্পূর্ণ রিসোর্সটাই ইউটিলাইজ করে এফিসিয়েন্টলি প্রোডাকশন করা হচ্ছে। এবার যদি কোনো পয়েন্ট যদি এই প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ভিতর দিকে থাকে, অর্থাৎ পয়েন্ট এম এর আমি কথা বলছি, তো এখানে দেখা যাচ্ছে গুড এক্স এর 30 ইউনিটস প্রোডাকশন হয়েছে এবং গুড ওয়াই এর 40 ইউনিটস প্রোডাকশন হয়েছে, যেটা একটা ইনএফিশিয়েন্ট প্রোডাকশন মেথড। আরও বেশি প্রডিউস হওয়ার কথা ছিল, বাট ডিউ টু ইনএফিশিয়েন্ট প্রোডাকশন মেথড অনেকটা কম প্রডিউস হয়েছে। তো এখানে এটা বোঝা যায় যে রিসোর্সকে এফিশিয়েন্টলি ইউটিলাইজ করা হয়নি। তেমনি
যদি প্রোডাকশন পসিবিলিটি কার্ভের বাইরের দিকে কোনো পয়েন্ট যদি থাকে, অর্থাৎ গুড ওয়াই এবং গুড এক্স এই গ্রাফ অনুযায়ী যতটা প্রোডাকশন হয়েছে অ্যাট পয়েন্ট এন, এটা মানে কি যতটা পিক এফিসিয়েন্সিতে প্রোডাকশন পসিবল, অর্থাৎ এই কার্ভের উপরে যেই লাইনগুলো আছে তার থেকে বেশি প্রোডাকশন হয়ে গেছে, এখন সেটা কিন্তু পসিবল নয়। 100% এফিসিয়েন্সির বিয়ন্ড তো আর এফিসিয়েন্সি অ্যাটেন্ড করা যায় না। তো পয়েন্ট এন রিপ্রেজেন্ট করছে একটা ইমপ্র্যাকটিক্যাল সিনারিও, যেখানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের থেকে বেশি প্রোডাকশন হয়ে গেছে। তার মানে বন্ধুরা, এই যে পিপিসি কার্ভ রয়েছে, যেটাকে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারও বলে, এই কার্ভের উপরে সমস্ত পয়েন্ট এটা ডিনোট করে যে ম্যাক্সিমাম রিসোর্স এফিসিয়েন্সি ইউটিলাইজ করে গুড এক্স আর গুড ওয়াই এর কত কোয়ান্টিটি প্রোডাকশন করা যেতে পারে, যেখানে একটা গুড বেশি প্রোডাকশন করতে গেলে আরেকটা গুড আমাদের স্যাক্রিফাইস করতে হবে। কিন্তু এই ফ্রন্টিয়ারের ভিতরে যে কোনো পয়েন্ট এটা রিপ্রেজেন্ট করে যে ইনএফিশিয়েন্ট প্রোডাকশন মেথড ইউজ করা হয়েছে, পিক এফিসিয়েন্সিতে ইকোনমি ফাংশন করছে না। আর এই ফ্রন্টিয়ারের বাইরে যদি কোনো পয়েন্ট হয়, সেটা একটা ইমপ্র্যাকটিক্যাল সিনারিও, এতটা প্রোডাকশন করা পসিবলই না ফ্রম এক্সিস্টিং লেভেল অফ রিসোর্স অ্যান্ড টেকনোলজি। তো প্রোডাকশন পসিবিলিটি কার্ভের উপরে যে কোনো পয়েন্ট এফিসিয়েন্ট প্রোডাকশন ডিনোট করছে, ভিতরে যে কোনো পয়েন্ট ইনএফিসিয়েন্ট প্রোডাকশন মেথডে সংকেত দিচ্ছে, এবং বাইরে যে কোনো পয়েন্ট একটা আনঅ্যাটেনেবল বা ইমপ্র্যাকটিক্যাল প্রোডাকশন মেথডের সংকেত দিচ্ছে। তো এই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্ট ড্র করার সময় আমরা অ্যাজিউম করে নিই যে রিসোর্স এফিসিয়েন্সি এবং লেভেল অফ টেকনোলজি কনস্ট্যান্ট আছে, অর্থাৎ এক্সিস্টিং রিসোর্সে যতটা এফিসিয়েন্টলি প্রোডাকশন করা পসিবল এবং এক্সিস্টিং টেকনোলজিতে যতটা এফিসিয়েন্টলি প্রোডাকশন করা পসিবল সেটা আমরা অলরেডি করছি। তো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ দেখতেই পাচ্ছ বন্ধুরা, ডাউনওয়ার্ড স্লোপিং হয় এবং কনকেভ শেপের হয়। কনকেভ বা কনভেক্স এভাবে বোঝা যায় যখন আমরা অরিজিন পয়েন্ট থেকে এই কার্ভের শেপটা আমরা দেখতে পারি। তো অরিজিন পয়েন্ট থেকে দেখলে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা হচ্ছে এরকম কনকেভ শেপ ধারণ করে। এবারে চলো আরেকটু ডিটেলসে বোঝা যাক। তো প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বোঝার জন্য আরেকটা কনসেপ্ট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কি জিনিস? ইট ইজ দ্য নেক্সট বেস্ট অল্টারনেটিভ ফরগন। অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক, একটা স্টুডেন্টের কাছে যদি 8 ঘন্টা সময় আছে, 8 আওয়ার্স যদি সময় আছে, তাহলে সে সেই 8 ঘন্টায় পড়াশোনা করতে পারে, স্টাডি করতে পারে, বা সেই 8 ঘন্টায় রিল দেখে কাটাতে পারে। এটা আমার স্টুডেন্টদের অনেকেই করে থাকে। প্রথম দিন বা প্রথম তো এরকম রুটিন বানায় যে আমি ডে 1-এ 7 ঘন্টা স্টাডি করব আর 1 ঘন্টা আমি রিল দেখে কাটাবো, রিল্যাক্স করব। তারপরে সেটা আস্তে আস্তে যেটা দেখা যায় 6 ঘন্টা স্টাডি হয়, তার সাথে 2 ঘন্টা রিলস হয়। আবার ডে 3-তে এরকম দেখা যেতে পারে যে 4.5 আওয়ার্স স্টাডি করলো এবং তার সাথে সাথে 3.5 আওয়ার্স সে রিল দেখেই কাটালো। আবার আরও কিছুদিন যাওয়ার পর 2 আওয়ার স্টাডির সাথে সাথে 6 ঘন্টা রিল দেখেই কাটালো। তো এবার এখানে দুটো অপশন ছিল স্টুডেন্টের কাছে তার 8 ঘন্টা স্পেন্ড করার। একটা সে স্টাডি করে কাটাতে পারতো, আরেকটা রিল দেখে কাটাতে পারতো। তো যেই অপশনটা সে সিলেক্ট করলো সেটা হচ্ছে তার চোজেন অপশন, সেই অপশনটা সে চুজ করলো। আর যেই অপশনটা সে সিলেক্ট করলো না সেটা হচ্ছে তার ফরগন অপশন, অর্থাৎ যেই অপশনটা সে ছেড়ে দিল বা স্যাক্রিফাইস করলো। তো অপরচুনিটি কস্ট হচ্ছে এই দুটোরই ডিফারেন্স, যেই অপশনটা সে ছেড়ে দিল মাইনাস যেই অপশনটা চুজ করলো তার ডিফারেন্স। এখন সে যদি স্টাডি করে 8 ঘন্টা কাটায়, তাহলে অবভিয়াসলি সে নিজের লং টার্ম অ্যাম্বিশন বা চাকরি পাওয়ার স্বপ্নটা সে পূরণ করতে পারবে। সে যদি রিল দেখে কাটালো, হ্যাঁ তার কিছু এন্টারটেইনমেন্ট হয়ে যাবে, হতে পারে তার মেন্টাল হেলথ একটু বেটার হলো, একটু সে কমেডি ভিডিও দেখে নিয়ে হাসলো ইত্যাদি, রিল্যাক্সড ফিল করলো। তো দুটোরই কিছু অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস আছে। এবার ডিপেন্ডিং অন সেই পার্টিকুলার স্টুডেন্টটা কোন অপশনটা সিলেক্ট করছে এবং কোন অপশনটা ছেড়ে দিচ্ছে, আমরা প্রত্যেকটা অ্যাকশনের অপরচুনিটি কস্ট ডিটারমাইন করতে পারি। যেমন ডে 1-এ যখন সে 7 ঘন্টা স্টাডি করলো, মানে তার চোজেন অপশন ছিল 60 ঘন্টা স্টাডি এবং 1 ঘন্টা সে রিল দেখলো, অর্থাৎ সেই 7 ঘন্টা সে রিল দেখলো না। 7 ঘন্টা স্টাডি করলো মানে সে 7 ঘন্টা রিল দেখলো না। তো ওটার যদি আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেট করি, মানে ফরগন অপশনে কি রিটার্ন ছিল, যেমন বললাম এন্টারটেইনমেন্ট, মেন্টাল হেলথ বা হয়তো একটু হাসি মজাক, আর চোজেন অপশনের কি রিটার্ন ছিল যে সে আরও বেশি সমৃদ্ধ হলো, নলেজেবল হলো, তার সাথে হতে পারে তার মানসিক চাপটাও একটু বাড়লো। তো এই দুটোকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই পার্টিকুলার অ্যাকশনের অপরচুনিটি কস্ট আমরা দেখতে পাবো। এখন বন্ধুরা, সাধারণত কিন্তু আমি অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই দেখেছি যেইটা তারা রুটিন বানায় সেটা কিন্তু তারা ফলো করতে পারে না। প্রথম দিন একটা আদর্শ রুটিন বানিয়েছিল, 7 ঘন্টা আমি স্টাডি করে নিয়ে 1 ঘন্টা আমি রিল দেখব, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে এন্টারটেইনমেন্টের জিনিসটা বাড়তে থাকে আর সেখানে যেটা ওয়ার্কের জিনিসটা সেটা কমতে থাকে। তো অপরচুনিটি কস্ট কিন্তু স্ট্যাগনেন্ট বা কনস্ট্যান্ট থাকে না। তো ইনক্রিজিং অপরচুনিটি কস্ট আমরা দেখতে পারি যে কোনো
অ্যাকশনের ক্ষেত্রে। আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা আরেকটু বেটারভাবে এটা বোঝার চেষ্টা করব। তার আগে আরেকটা কনসেপ্ট, মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন, MRT। এটার মানে কি, নাম্বার অফ গুডস দ্যাট মাস্ট বি স্যাক্রিফাইসড অর ফরগন টু প্রডিউস অ্যানাদার ইউনিট অফ অ্যাডিশনাল গুড। স্টাডি বা রিলের ক্ষেত্রে অবভিয়াসলি কোনো গুড এখানে প্রোডাকশন হচ্ছে না, আমরা বরঞ্চ গুডস বা সার্ভিসেস আমরা কনজিউম করছি। কিন্তু সে এক্সাম্পলের সিম্পলিসিটির জন্য আমি ওই এক্সাম্পলটা নিলাম তোমাদের সামনে। তবে এখন আরেকটু ডিটেলসে আমরা এটা বুঝবো। তো মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন এটা বলে যে দিনকে দিন একটা প্রোডাকশন প্রসেসে আমরা যত বেশি একটা অপশনকে ফরগো করে আরেকটা অপশন চুজ করব, তার বেনিফিটটা দিনকে দিন কমে যাবে, মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন হবে। মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশনের আরেকটা ডেফিনেশন আছে, ওটা হচ্ছে অপরচুনিটি কস্ট অফ প্রডিউসিং ওয়ান অ্যাডিশনাল ইউনিট অফ অ্যানাদার গুড। একটা অ্যাডিশনাল ইউনিট একটা যে কোনো গুডের প্রডিউস করার জন্য কি অপরচুনিটি কস্ট আছে। চলো এই রাইস ভার্সেস হুইটের প্রোডাকশনের এক্সাম্পল দিয়ে আমরা এটা আরো ভালো করে বুঝি। তো MRT, মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন, আমরা ক্যালকুলেট করছি প্রোডাকশন অফ রাইস ভার্সেস প্রোডাকশন অফ হুইট। অর্থাৎ সিম্পল প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাকে যদি সেম ফাইনাইট রিসোর্স এবং টেকনোলজি দিয়ে রাইস বা হুইট প্রোডাকশন করতে হয়, আমাকে কতগুলো কুইন্টাল অফ রাইস স্যাক্রিফাইস করতে হবে একটা অ্যাডিশনাল ইউনিট অফ হুইট প্রডিউস করার জন্য। মানে 1 কুইন্টাল হুইট প্রডিউস করার জন্য কত কুইন্টাল রাইস প্রোডাকশন আমাকে কম্প্রোমাইজ করতে হবে। তো প্রথম দিকে এরকম ছিল যে একটা জমিতে ধরো 100 কুইন্টাল রাইস গ্রো করা হতো, তখন কিন্তু সেই জমিতে হুইট একেবারেই চাষ হতো না। তো অবভিয়াসলি ওখানে কোনো স্যাক্রিফাইসের কোনো বিষয় নেই, সেই জমিটা রাইস কাল্টিভেশনের জন্য উপযুক্ত। রাইস কাল্টিভেশনের জন্য যেমন চাই, অর্থাৎ সয়েল যেমন চাই, ক্লাইমেট যেমন চাই, ইরিগেশন ফেসিলিটি যেমন চাই, ইকুইপমেন্টস যেমন চাই, সেগুলো দিয়েই রাইস প্রোডাকশন করা হচ্ছে 100টা কুইন্টাল। তবে দেখা গেল যে বাজারে রাইসের থেকে হুইট বেশি দামে বিক্রি হচ্ছে বা হুইটের ডিমান্ড বাজারে বেশি আছে রাইসের তুলনায়। তো তখন একজন ফার্মার কি করলো, সে ভাবলো যে না, আমি রাইসের পাশাপাশি কিছু কুইন্টাল আমি হুইটও গ্রো করব, যাতে আপওয়ার্ড ডিমান্ডের আমি অ্যাডভান্টেজ নিতে পারি। তো সে কি করলো, 95 কুইন্টাল রাইস গ্রো করে 10 কুইন্টাল হুইট প্রোডাকশন সে করলো। মানে রাইসের জন্য যেই রিসোর্সেসগুলো বরাদ্দ ছিল, অর্থাৎ ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, সেগুলো সে হুইটে ট্রান্সফার করে দিল। তার মানে 10 কুইন্টাল হুইট গ্রো করার জন্য তাকে 5 কুইন্টাল রাইস স্যাক্রিফাইস করতে হলো। 5 কুইন্টাল রাইস স্যাক্রিফাইস করে সে এক্সট্রা 10 কুইন্টাল, এটা যদি আমি মার্জিনাল কস্ট অফ ট্রান্সফরমেশন আমি যদি কাউন্ট করি, ক্যালকুলেট করি, তাহলে সেটা 0.5 দাঁড়াচ্ছে, অর্থাৎ 5/10, 0.5। তো 10 কুইন্টাল হুইট গ্রো করার জন্য তাকে 5 কুইন্টাল রাইসের স্যাক্রিফাইস তাকে করতে হলো। তেমনই আরেকটা কম্বিনেশন যদি দেখা যায়, যে এবারে সে চিন্তা করলো যে আমি হুইট যেহেতু বাজারে আরো বেশি দামে বিক্রি হচ্ছে, তাই জন্য আমি রাইসের প্রোডাকশনটা আরো কমিয়ে দেবো। 95 কুইন্টালসের জায়গায় 85 কুইন্টাল প্রোডাকশন করব রাইসের, এবং তার বদলে 20 কুইন্টাল প্রোডাকশন হবে আমার হুইটের। তো এখানে 10 কুইন্টাল হুইট প্রোডাকশনের জন্য স্যাক্রিফাইস করা হলো 10 কুইন্টাল রাইস। মানে এক্সট্রা 10 কুইন্টাল হুইট প্রোডাকশন করার জন্য, আগের থেকে 10 কুইন্টাল আরো বেশি হুইট প্রোডাকশন করার জন্য তাকে অ্যাডিশনালি 10 কুইন্টাল রাইসের স্যাক্রিফাইস তাকে করতে হলো। তো দেখো, অপশন বি আর অপশন সি এর থেকে কিন্তু অ্যাডিশনাল ইউনিট অফ হুইট প্রোডাকশন করার জন্য স্যাক্রিফাইস অফ রাইসটা কিন্তু বেড়ে গেল। প্রথমে 10 কুইন্টাল হুইট প্রোডাকশন করার জন্য 5 কুইন্টাল রাইস স্যাক্রিফাইস করতে হয়েছিল, তারপরে অ্যাডিশনাল 10 কুইন্টাল হুইট প্রোডাকশন করার জন্য 10 কুইন্টাল রাইস স্যাক্রিফাইস করতে হলো। তো মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন কিন্তু বেড়ে গেল, 1 হয়ে যাচ্ছে, 10/10 1। তো তেমনই অপশন ডিতেও তোমরা দেখতে পাচ্ছ, উনি যদি আরো বেশি রাইস স্যাক্রিফাইস করে হুইট গ্রো করতে চায়, তাহলে থার্ড এক্সাম্পলেও কিন্তু মার্জিনাল কস্ট অফ ট্রান্সফরমেশন বেড়ে যাবে। তো অপশন এ থেকে বি তে গেলে 5 কুইন্টাল রাইস প্রোডাকশন স্যাক্রিফাইস করে 10 কুইন্টাল হুইট প্রোডাকশন বাড়লো। বি থেকে সিতে গেলে আরো বেশি স্যাক্রিফাইস করে, অর্থাৎ 10 কুইন্টাল রাইস স্যাক্রিফাইস করে 10 কুইন্টাল অ্যাডিশনাল হুইট প্রোডাকশন হলো। তো এটাই হচ্ছে মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন। অর্থাৎ গুড এক্স থেকে গুড ওয়াই এর প্রোডাকশন যদি আমরা বাড়াতে চাই, যখন দুটো গুডই সেম ফাইনাইট রিসোর্স এবং টেকনোলজির উপরে ডিপেন্ড করে, তখন তার একটা মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন আছে। অর্থাৎ এই ট্রান্সফরমেশনটা করতে গিয়ে বেশি করে গুড এক্স স্যাক্রিফাইস করতে হবে গুড ওয়াই এর অ্যাডিশনাল প্রোডাকশন করার জন্য। তো কেন এই মার্জিনাল কস্ট অফ ট্রান্সফরমেশনটা আসে, কনস্ট্যান্ট কেন থাকতে পারে না? যেমন কি 5 কুইন্টাল রাইস স্যাক্রিফাইস করে 5 কুইন্টাল আমি হুইট প্রোডাকশন করলাম, তারপরে যদি আমাকে আরো হুইটের প্রোডাকশন বাড়াতে হয়, আরো 5 কুইন্টাল আমি হুইট প্রোডাকশন করতে চাই, তাহলে আরো 5 কুইন্টাল রাইসের আমি প্রোডাকশন করব। কিন্তু এমনটা কিন্তু রিয়ালিটিতে হয় না। কেন হয় না? কারণ ইনিশিয়ালি যেই জমিটাতে প্রোডাকশনটা হচ্ছিল সেটা রাইসের জন্য বেটার সুটেড ছিল। রাইসের জন্য যেমন সয়েল দরকার, টেকনোলজি দরকার, লেবার দরকার,
সিডস দরকার, সেগুলো সেই জমিটাতে ছিল বা সেই জমিটাতে সেগুলো ডিপ্লয় করা গেছে। তো তাই জন্য যখন সেই জমিটাকে হুইট প্রোডাকশনে কাজে লাগানো হবে, রাইসের জন্য যেই স্পেশালাইজড রিসোর্সেসগুলো রয়েছে সেগুলো কিন্তু হুইট প্রোডাকশন অতটা এফিশিয়েন্টলি করতে পারবে না যতটা এফিশিয়েন্টলি রাইস প্রোডাকশন করছিল। এবং যত বেশি হুইট প্রোডাকশন হবে অত বেশি রাইসের স্যাক্রিফাইস বেড়ে যাবে, কারণ রাইসের জন্য স্পেশালাইজড যে রিসোর্সগুলো ছিল সেগুলোকে রিপারপাস করা হচ্ছে, সেগুলোকে হুইট প্রোডাকশনে লাগানো হচ্ছে এবং সেই রিসোর্সগুলো হুইট প্রোডাকশন করার জন্য অতটা সুটেড নয়। তো অ্যাজ মোর অ্যান্ড মোর হুইটস আর প্রডিউস, resources specialized for rice are also diverted to wheat. These resources are less efficient in production of wheat. Therefore, larger quantities of rice must be sacrificed to obtain extra quintals of wheat. এই জন্যই মার্জিনাল কস্ট অফ ট্রান্সফরমেশন ইনক্রিজ হয়ে যায়। এবং ডিপেন্ডিং অন মার্কেট ডিমান্ড, যে কোনো প্রডিউসারকে এটা ডিসাইড করতে হয় যে আমি গুড এক্স বেশি প্রডিউস করব নাকি আমি গুড ওয়াই বেশি প্রডিউস করব। এখন হুইট বিক্রি করে যদি সে রাইসের থেকে ডাবল দাম পাচ্ছে, তো সার্টেন এক্সটেন্ট তার জন্য এই মার্জিনাল কস্ট অফ ট্রান্সফরমেশনটা জাস্টিফাইড। যে হতে পারে হুইট প্রোডাকশন করার জন্য আমাকে রাইস স্যাক্রিফাইস করতে হচ্ছে, কিন্তু বাজারে আমি দামটা তো পেয়ে যাচ্ছি হুইটের জন্য, তো আমার কাছে এটা জাস্টিফাইড। কিন্তু একটা পয়েন্টের পরে সে যদি পুরোটাই হুইট প্রোডাকশন করা শুরু করে একটা রাইস প্রোডাকশন করার মতো জমিতে, তাহলে কিন্তু একটা পয়েন্টের পরে তার এমআরটিটা, মার্জিনাল কস্ট অফ ট্রান্সফরমেশনটা তার জন্য কিন্তু আনসাস্টেনেবল হয়ে যাবে, তার পোষাবে না। তো যে কোনো প্রোডাকশন প্রসেসেই এই মার্জিনাল কস্ট অফ ট্রান্সফরমেশন আমরা দেখতে পারি এবং প্রডিউসারকে সেই মতো ডিসাইড করতে হয় যে আমি কত কেজি বা কত কুইন্টাল আমি গুড এক্স প্রডিউস করব ভার্সেস কত কুইন্টাল আমি গুড ওয়াই প্রডিউস করব। এটাতে কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছি লেভেল অফ টেকনোলজি এবং রিসোর্স এফিসিয়েন্সি। এবার এই এমআরটি লাইনটা মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের যে এই লাইনটা, এটা কার্ভ কেন, এটা এমন স্ট্রেট কেন হয় না, কার্ভ কেন? তো স্ট্রেট তখন হতো বন্ধুরা যখন আমরা যদি এই ট্রান্সফরমেশনটা রাইস থেকে হুইট যে ট্রান্সফরমেশনটা আমরা করতাম সেটার এমআরটি যদি কনস্ট্যান্ট থাকত, অর্থাৎ 10 কেজি হুইট এক্সট্রা প্রডিউস করার জন্য 10 কেজি রাইসই স্যাক্রিফাইস করতে হতো বারবার, তাহলে সেই ক্ষেত্রে এমআরটি কিন্তু বারবারই দেখো 1 আসতো এবং এই গ্রাফটা স্ট্রেট হতো। এমআরটি যদি কনস্ট্যান্ট হয়, অপরচুনিটি কস্ট যদি কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে এই গ্রাফটা স্ট্রেট হবে এবং প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বা কার্ভের লাইনটাও কিন্তু এরকম স্ট্রেট হবে। তবে রিয়েল লাইফে যেমন বললাম এমনটা কিন্তু হয় না। আমরা এই এক্সাম্পলে দেখতেই পারলাম যে প্রথমে রাইসের স্যাক্রিফাইস উইথ প্রোডাকশনের জন্য কম ছিল, তো এমআরটি কম ছিল, কিন্তু আস্তে আস্তে যত বেশি আমি রাইসের ল্যান্ডগুলোকে হুইট গ্রো করার কাজে লাগাবো এমআরটি কিন্তু দিনকে দিন বেড়ে যাবে, যার জন্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের এই কার্ভটা এটা এরকম কার্ভ শেপের হয়। তো প্র্যাকটিক্যালি কোনো জিনিসেরই স্যাক্রিফাইসটা কনস্ট্যান্ট থাকে না ফর দ্য সেম কোয়ান্টিটি অফ আউটপুট, তাই জন্যই প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা একটা কার্ভড লাইন হয় রিয়ালিটিতে। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝলে। এবারে দেখে নিই এখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স কি কি এসেছিল বিভিন্ন এক্সামে। তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ নট কারেক্ট। ইউপিএসসি সিএপিএফ এক্সামে এটা এসেছিল, তোমরা পজ করে এটা উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। চলো তাহলে এক এক করে দেখে নেওয়া যাক। খেয়াল রাখবে এখানে কিন্তু নট কারেক্ট স্টেটমেন্টটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, ইনকারেক্ট স্টেটমেন্টটা আইডেন্টিফাই করতে হবে। তো চলো তাহলে এক এক করে স্টেটমেন্ট পড়ি। স্টেটমেন্ট এ বলছে দ্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার স্লোপস ডাউনওয়ার্ড টু দ্য রাইট অ্যাজ রিসোর্সেস আর লিমিটেড। তো একদম এটা তো সঠিক কথাই বলেছে। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারটা আমরা দেখলাম যে রাইটের দিকে স্লোপ করে এবং সেটা রিসোর্স লিমিটেশনের জন্যই। যদি আনলিমিটেড রিসোর্স থাকতো তাহলে আমরা রাইস এবং হুইট দুটোই গ্রো করতে পারতাম, একটা গ্রো করার জন্য আরেকটা স্যাক্রিফাইসের কোনো প্রয়োজন থাকতো না, কিন্তু সেটা রিয়ালিটিতে হয় না, তাই জন্যই পিপিএফটা ডাউনওয়ার্ড স্লোপিং এবং রাইটের দিকে দিনকে দিন স্ল্যান্ট হয়ে যায়। আচ্ছা, অপশন বি বলছে দ্য ডিফারেন্ট কম্বিনেশন অফ ভেরিয়াস গুডস অ্যান্ড সার্ভিসেস গিভেন দ্য অ্যাভেলেবল রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি আর ডিনোটেড বাই দ্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। একদম প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের এটাই হচ্ছে ক্লাসিক ডেফিনেশন, যে কনস্ট্যান্ট রিসোর্স এফিসিয়েন্সি এবং কনস্ট্যান্ট টেকনোলজিতে ভেরিয়াস গুডস অ্যান্ড সার্ভিসের পসিবল কোয়ান্টিটি আমরা কত প্রোডাকশন করতে পারবো। নামটার মধ্যেই আছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, তার মানে কি কত প্রোডাকশনের পসিবিলিটি আছে, এবং ফ্রন্টিয়ার বলতে এক্সট্রিম ম্যাক্সিমাম, কত ম্যাক্সিমাম প্রোডাকশনের পসিবিলিটি আছে, তো সেটাই হচ্ছে ডেফিনেশন। এবার অপশন সি বলছে এনি পয়েন্ট অন অর ইনসাইড দ্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার ইজ অ্যাটেনেবল আন্ডার দ্য এক্সিস্টিং টেকনোলজি অ্যান্ড রিসোর্সেস। অন অর ইনসাইড, কার্ভের উপরের পয়েন্টগুলো মনে করো এবং ভিতরের পয়েন্টগুলো, অবভিয়াসলি এটা দর্শায় যে গুড এক্স এবং গুড ওয়াইকে
একসাথে কতটা প্রোডাকশন করা যাবে। হ্যাঁ, কার্ভের উপরের পয়েন্টগুলো এফিশিয়েন্ট প্রোডাকশন ডিনোট করে আর ভিতরের পয়েন্টগুলো ইনএফিশিয়েন্ট প্রোডাকশন ডিনোট করে। কিন্তু অফকোর্স দুটাই তো অ্যাটেনেবল বলতে দুটোই কিন্তু পসিবল। একটা ইনএফিশিয়েন্ট আর একটা এফিশিয়েন্ট, কিন্তু ইনএফিশিয়েন্ট প্রোডাকশনও পসিবল। যেটা পসিবল না সেটা হচ্ছে ওই কার্ভের বাইরের পয়েন্টটা, যেটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি থেকে বেশি এফিসিয়েন্সিতে কাজ করে এমন দর্শায়, তো সেটা অবভিয়াসলি পসিবল। আচ্ছা, অপশন ডি বলছে অন দ্য প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার দ্য আউটপুট অফ ওয়ান কমোডিটি ক্যান বি ইনক্রিজড উইদাউট চেঞ্জিং দ্য আউটপুট অফ অ্যানাদার কমোডিটি। অর্থাৎ গুড এক্স এর প্রোডাকশন বাড়ানো যেতে পারে গুড ওয়াই এর স্যাক্রিফাইস না করে। তো সেটা তো পসিবল নয় প্র্যাকটিক্যালি বন্ধুরা। আনলিমিটেড প্রোডাকশন পসিবল না, কারণ রিসোর্স লিমিটেড। গুড এক্স প্রোডাকশন করতে গেলে গুড ওয়াই স্যাক্রিফাইস করতেই হবে, কারণ লিমিটেড রিসোর্সেস অ্যান্ড টেকনোলজি। তো ইনকারেক্ট স্টেটমেন্টটা তাহলে অপশন ডি হচ্ছে। এখানে যেহেতু ইনকারেক্ট স্টেটমেন্টটি চেয়েছিল, তাই অপশন ডিটাই এখানে কারেক্ট আনসার। বাকি সব স্টেটমেন্ট একদম ঠিক আছে। তো কনগ্রাচুলেশনস, যারা সঠিক উত্তরটা ধরতে পেরেছো, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের নামটা অবভিয়াসলি কমেন্ট সেকশনে ছাড়বে, তাতে আমিও স্যাটিসফাইড ফিল করব যে তোমরা এই বোঝানো কনসেপ্টটা বুঝতে পারলে। সেকেন্ড কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু উইথ রিগার্ড টু অ্যান ইকোনমি হুইচ ইজ অন ইটস প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার। ইউপিএসসি সিএপিএফ 2019 এর প্রশ্ন। তোমরা পজ করে উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। আচ্ছা, কোয়েশ্চেনটা বড়ই সিম্পল। প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার রিলেটেড কোন কোন স্টেটমেন্ট এখানে ট্রু বলেছে, মানে এখানে কারেক্ট স্টেটমেন্টটা আইডেন্টিফাই করতে বলেছে। তো দেখা যাক এক এক করে, নিচের থেকে শুরু করি। রিসোর্সেস আর বিং ওয়েস্টেড। না, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারে যে ইকোনমি আছে সেই ইকোনমিটা মোস্ট এফিসিয়েন্টলি প্রোডাকশন করছে, কোনো ইনএফিসিয়েন্সি নেই। তো রিসোর্স কিছু ওয়েস্ট হচ্ছে না, যা রিসোর্স অ্যাভেলেবেল আছে সেগুলো সবই এফিসিয়েন্টলি ইউটিলাইজ হচ্ছে। দ্য ইকোনমি ক্যানট গ্রো ফার্দার। না, এটাও না কিন্তু বন্ধুরা। এক্সিস্টিং লেভেল অফ টেকনোলজি বা রিসোর্সেসের ক্ষেত্রে ইকোনমির ম্যাক্সিমাম প্রডিউসিং ক্যাপাসিটি হচ্ছে পিপিসি, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। কিন্তু রিসোর্স যদি বেড়ে যায়, অর্থাৎ আরও বেশি ল্যান্ড যদি রাইস কাল্টিভেশনের জন্য বা এগ্রিকালচারের জন্য আনা যায়, তাহলে রাইসও প্রোডাকশন করা যাবে, হুইটও প্রোডাকশন করা যাবে। বা টেকনোলজি যদি আরও উন্নত মানের হয়ে যায়, এমন কোনো টেকনোলজি বেরোলো যাতে কম জায়গায় রাইস প্রোডাকশন আরও বেশি করা যাচ্ছে বা হুইট প্রোডাকশন আরও বেশি করা যাচ্ছে, সেই ক্ষেত্রে ইকোনমি তো গ্রো করতে পারে। তো টেকনোলজি বা রিসোর্স যদি বদলায় বা বাড়ে, তাহলে অবভিয়াসলি ইকোনমি আরও বেশি গ্রো করতে পারে পিপিসি থেকেও। তারপরে বি বলছে সাম রিসোর্সেস রিমেইন আনএমপ্লয়েড। না, প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ারের ক্ষেত্রে আমরা এটা ধরে নিই যত এক্সিস্টিং রিসোর্স আছে সেগুলো দিয়ে যত ম্যাক্সিমাম প্রোডাকশন করা যেতে পারত সেগুলো করা হয়েছে। কোনো রিসোর্স আন্ডার ইউটিলাইজড বা আনএমপ্লয়েড কিন্তু নেই। এই তিনটেই কিন্তু ইনকারেক্ট স্টেট। এবার অপশন এটা দেখি, রিসোর্সেস আর ফুললি অ্যান্ড এফিসিয়েন্টলি ইউটিলাইজড। একদম প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার এটাই অ্যাজিউম করে নেয় যে রিসোর্স কিন্তু ফুললি এবং এফিসিয়েন্টলি ইউজ হচ্ছে, কোনো ওয়েস্টেজ বা ইনএফিসিয়েন্সি নেই। তো কনগ্রাচুলেশনস, যারা সঠিক উত্তর দিয়েছো, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। রিসোর্সেস আর ফুললি অ্যান্ড এফিসিয়েন্টলি ইউটিলাইজড। এবারে যেই প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, তখন যদি না উত্তর করতে পেরেছো, তাহলে এবার আবার উত্তর করার চেষ্টা করো, পজ করে উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। তো এখানে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট। ইনকারেক্ট স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে বলেছে। চলো নিচের থেকে যাই। অপশন ডি কি বলছে, এনি পয়েন্ট দ্যাট লাইজ বিলো দ্য পিপিসি কার্ভ ইজ আ পসিবল কম্বিনেশন। একদম, সেটা তো ঠিকই কথা। পিপিসির নিচে যে কোনো পয়েন্ট পসিবল কম্বিনেশন তো বটে। এখন ইনএফিসিয়েন্ট ওটা অন্য কথা, কিন্তু পসিবল তো বটে। বাট ইফ দ্য ইকোনমি ইজ ওয়ার্কিং বিলো দ্য পিপিসি কার্ভ দ্যাট ইন্ডিকেটস আনইউজড রিসোর্সেস বা আনএমপ্লয়মেন্ট। একদম ঠিক কথা। পিপিসির নিচে যদি যে কোনো লাইন, তার মানে রিসোর্সের আন্ডার ইউটিলাইজেশন হচ্ছে এবং রিসোর্স বলতে লেবারও তারা আনএমপ্লয়েড আছে। তা একদম ঠিক কথা বলে দিয়েছে, কোনো প্রবলেম নেই। অপশন সি বলছে শিফট অফ দ্য পিপিসি কার্ভ ইজ নাথিং বাট ইকোনমিক গ্রোথ। পিপিসি কার্ভ যদি রাইটের দিকে শিফট হয়ে যায়, তার মানে ইকোনমিক গ্রোথ হয়েছে। এটাকে আমরা একটু ডায়াগ্রামেটিক্যালি বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমে যেই ব্লু লাইনটা দেখতে পাচ্ছ, এটা ডিনোট করে তখনকার যেই টেকনোলজি বা রিসোর্স ছিল সেটাতে কতটা এফিসিয়েন্টলি প্রোডাকশন পসিবল হয়েছে। তবে গ্রিন লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ প্রোডাকশন কিন্তু অনেকটা বেড়ে গেছে। সেটার কারণ কি, লেভেল অফ টেকনোলজি বা রিসোর্স আরও বেশি বেড়েছে। বেটার টেকনোলজি হয়তো আবিষ্কার হয়েছে, মোর রিসোর্সেস অ্যাভেলেবেল আছে, ওয়ার্কারদের হায়ার প্রোডাক্টিভিটি হয়েছে, ক্যাপিটাল ফর্মেশন অর্থাৎ সেই সেক্টরে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, বা স্কিল লেবার অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো ব্লু লাইন থেকে গ্রিন লাইনে শিফট হয়েছে একটা ইকোনমি, মানে তার ইকোনমিক গ্রোথ হয়েছে। তেমনই পিপিসি যদি
রাইটের দিকে শিফট হয় তার মানে সেই ইকোনমিক গ্রোথ হয়েছে। তো শিফট অফ পিপিসি ইজ নাথিং বাট ইকোনমিক গ্রোথ, একদম ঠিক কথা। অপশন বি বলছে দ্য পিপিসি ইজ অলসো কল্ড দ্য প্রোডাকশন পসিবিলিটি বাউন্ডারি, এটা তো প্রথমেই বললাম, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে, প্রোডাকশন পসিবিলিটি বাউন্ডারি বলে বা প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলে। তো এটাও কারেক্ট স্টেটমেন্ট আছে। এবার অপশন এটা দেখি, ইফ দ্য পিপিসি কার্ভ ইজ নট আ স্ট্রেট লাইন দ্য অপরচুনিটি কস্ট ইজ কনস্ট্যান্ট। এটা আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা বুঝেছিলাম যে পিপিসি কার্ভ স্ট্রেট লাইন নয় কেন, কারণ অপরচুনিটি কস্ট কোনোদিনও কনস্ট্যান্ট হয় না। মানে স্ট্রেট লাইন তখন হবে যখন অপরচুনিটি কস্ট কনস্ট্যান্ট। যেহেতু অপরচুনিটি কস্ট কনস্ট্যান্ট হয় না, মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন কনস্ট্যান্ট হয় না, পিপিসি কার্ভের লাইনটা এরকম কার্ভড হয়। তো কোয়েশ্চেনটাতে একবার ফিরে যাচ্ছি। তো ইফ পিপিসি কার্ভ ইজ নট আ স্ট্রেট লাইন, নট আ স্ট্রেট লাইন মানে অপরচুনিটি কস্ট কিন্তু ভেরিয়েবল, কনস্ট্যান্ট নয়। কিন্তু এখানে কি বলেছে, কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট, দ্য অপরচুনিটি কস্ট ইজ কনস্ট্যান্ট, যেটা ভুল স্টেটমেন্ট। অপরচুনিটি কস্ট ইজ নট কনস্ট্যান্ট হবে এখানে। তো কনগ্রাচুলেশনস যারা এটারও সঠিক উত্তর দিতে পেরেছো। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ান অফ দ্য, এই তিনটে কোয়েশ্চেন যেটা আলোচনা করলাম, দিজ ওয়্যার দ্য মোস্ট টাফেস্ট কোয়েশ্চেন, যেগুলো টপ লেভেল গভর্নমেন্ট জব এক্সামসে জিজ্ঞেস করা হয়। তো এগুলো যদি কনসেপচুয়ালি আনসার করতে পেরেছো তার মানে তোমরা টপিকটা খুব ভালোই বুঝেছো। এই লেভেল অফ কোয়েশ্চেন্সের থেকে নিচের লেভেলের কোয়েশ্চেন তোমরা অনায়াসে উত্তর করে দেবে। তো কনগ্রাচুলেশনস টু বোথ ইউ অ্যান্ড মি, আমি যদি বোঝাতে পারলাম আর তোমরা যদি বুঝতে পারলে। এবারে চলো যাওয়া যাক আমাদের নেক্সট ইম্পর্টেন্ট ইকোনমিক কার্ভ, যেটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। তো প্রথমেই একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পড়ার ফাঁকে ফাঁকে একটু চা বিস্কুট খেতে পছন্দ করে। পড়ার মাঝে সেটাই হচ্ছে আমাদের রিফ্রেশমেন্ট। তো চা আর বিস্কুটের কম্বিনেশনটা জেনারেশন অফ স্টুডেন্টকে স্যাটিসফ্যাকশন দিয়েছে, হ্যাপিনেস দিয়েছে, অত্যন্ত চাপের মধ্যে একটু সুখ দিয়েছে, এবং এটা খেয়েই টপার্সরা টপ করেছে। তো কনগ্রাচুলেশনস যারা এটা খাও, তোমরা কিন্তু রাইট স্ট্র্যাটেজি অবলম্বন করেছো। এবারে এটার ইকোনমিক্সটা একটু আমরা বুঝি। তো স্টুডেন্টরা চা বিস্কুট খায় বটে, কিন্তু ডিফারেন্ট কম্বিনেশনসে সেটা হতে পারে। তো একজন স্টুডেন্টের চা খাওয়ার আর বিস্কিট খাওয়ার প্যাটার্নটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সপ্তাহের প্রথম দিন সে হয়তো 1 কাপ চা খেলো, সাথে 10টা বিস্কুট খেলো। দ্বিতীয় দিন সে 2 কাপ চা খেয়ে 7টা বিস্কুট খেলো। তেমনই তৃতীয় দিন সে 3 কাপ চা খেয়ে তার সাথে 5টা বিস্কুট খেলো, অ্যান্ড সো অন। তো এইগুলো ডিফারেন্ট কম্বিনেশন অফ টি অ্যান্ড বিস্কিটস, যেগুলো তাকে সেম স্যাটিসফ্যাকশন দিচ্ছে। প্রথম দিন তার মুডটা ছিল 1 কাপ আর 10টা বিস্কিট খাওয়ার। ধরে নাও যে তার খিদেটা বেশি ছিল, তাই জন্য সে চায়ের বদলে বেশি বিস্কিট খেয়েছে। তেমনই অন্য আরেকটা দিন সে 4 কাপ চা খেলো, কারণ তার গলাটা ব্যথা হয়ে গেছিল, একটু গরম চা তার বেশি দরকার, তার সাথে যে বিস্কিটটা একটু কম খেলো। চা দিয়েই সে পেট ভরিয়ে নিল। তো বেসিক্যালি যাই কম্বিনেশন হোক না কেন, কম্বিনেশন এ হোক কি কম্বিনেশন ই হোক, এটা সেম স্যাটিসফ্যাকশন দিচ্ছে স্টুডেন্টটাকে। এটাই এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট। অল দিস কম্বিনেশনস আর গিভিং ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন টু দ্য কনজিউমার। এটাকে যদি আমরা গ্রাফে পয়েন্ট করি তাহলে গ্রাফটা এরকম দেখাবে, এ টু ই এরকম দেখাবে। অতএব ইনডিফারেন্স কার্ভ এমন দুটো কম্বিনেশন অফ গুডস নিয়ে ডিল করে যেটা কনজিউমারকে ইকুয়াল স্যাটিসফ্যাকশন দেয় কোয়ান্টিটি বাড়ানো বা কমানোর সাথে সাথে। যেমন এখানে দেখতে পাচ্ছ, সে যে আলাদা কোয়ান্টিটি অফ চা বিভিন্ন দিন কনজিউম করছে, আলাদা কোয়ান্টিটি অফ বিস্কিট বিভিন্ন দিন কনজিউম করছে, কিন্তু দুটোই কিন্তু তাকে ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন অর্থাৎ ইকুয়াল রিফ্রেশমেন্ট তাকে প্রোভাইড করছে। প্রত্যেক দিনই সে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাচ্ছে। তো ইনডিফারেন্স কার্ভ এমনই দুটো কম্বিনেশন অফ গুডস নিয়ে ডিল করে যেটা সাপোজেটলি কনজিউমারকে সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন দেয়। ডেমনস্ট্রেট কম্বিনেশনস অফ টু গুডস দ্যাট প্রোভাইড অ্যান ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন এবং ইউটিলিটি। সে সন্তুষ্টও হচ্ছে, তার সাথে তার জিনিসটা কাজেও লাগছে। তাই জন্য ইনডিফারেন্স ডাজেন্ট ম্যাটার সে 1 কাপ চায়ের সাথে 10টা বিস্কিট খেলো কি 2 কাপ চায়ের সাথে 7টা বিস্কিট খেলো, দুটোতেই সে ইকুয়ালি স্যাটিসফাইড হলেই হলো। তাই জন্যই ইনডিফারেন্স অর্থাৎ যায় আসে না, কারণ কনজিউমার্স হ্যাভ ইকুয়াল প্রেফারেন্সেস ফর ডাইভার্স কম্বিনেশন অফ গুডস অ্যালং দ্য কার্ভ। তো ইনডিফারেন্স কার্ভ জেনারেলি এরকমই দেখতে হয়, এবং কার্ভটা দেখতে পাচ্ছ এটা ডাউনওয়ার্ড স্লোপিং, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে এখানে আসছে, এবং তার সাথে কনভেক্স টু অরিজিন, অরিজিন থেকে দেখলে এটা কনভেক্স শেপের দেখতে পারবে। অর্থাৎ শেপটা কিন্তু প্রোডাকশন পসিবিলিটি কার্ভের থেকে একদম উল্টো। কারণ প্রোডাকশন পসিবিলিটি কার্ভের ক্ষেত্রে আমরা এমন দুটো গুডকে নিয়েছিলাম যেখানে একটা স্যাক্রিফাইস করে আরেকটা গ্রো করাতে যায় আসছে, কিছু ডিফারেন্স হচ্ছে। কিন্তু ইনডিফারেন্স কার্ভ এমন দুটো কম্বিনেশন অফ গুডস নিয়ে ডিল করে যেখানে একটা স্যাক্রিফাইস করে আরেকটা বেশি প্রোডাকশন করলে কিন্তু কোনো যায় আসছে না, ইকোনমিক কোনো ডিফারেন্স আসছে না। তো একদিক থেকে ভাবতে গেলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভের উল্টোটা হচ্ছে ইনডিফারেন্স কার্ভ। এবং ওখানে যেমন মার্জিনাল রেট অফ ট্রান্সফরমেশন ছিল, এখানে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন হয়। যে
একটা কনজিউমার কতগুলো গুড এক্স স্যাক্রিফাইস করতে রাজি আছে গুড ওয়াই এর অ্যাডিশনাল ইউনিট কনজিউম করার জন্য, কিন্তু টোটাল ইউটিলিটি আনচেঞ্জড থাকবে। তো দেখো এটার মানে কি, ওই চা আর বিস্কিটের এক্সাম্পল নিয়ে কন্টিনিউ করছি। 1 কাপ চায়ের সাথে তুমি 10টা বিস্কিট খেলে, ঠিক আছে, ভালো কথা। এবার 2 কাপ চায়ের সাথে তুমি 7টা বিস্কিট খেলে, ঠিক আছে, ইকুয়াল লেভেল অফ স্যাটিসফ্যাকশন। কিন্তু 3 কাপ চায়ের সাথে তুমি যখন 5টা বিস্কিট খাবে, তখন হয়তো আর তোমার চা খেতে ইচ্ছে করবে না, তোমার চা খাওয়ার যে চাহিদাটা ছিল সেটা মিটে গেছে। তো তুমি তখন বিস্কিট চায়ের সাথে খাওয়ার প্রয়োজন বোধ মনে করবে। তুমি আরও কিছু বিস্কিট স্যাক্রিফাইস করে 4 কাপ চা তুমি নাও খেতে পারো, কারণ সেটা তোমাকে আর স্যাটিসফ্যাকশন দিচ্ছে না। এই এক্সাম্পলে আমরা ধরে নিয়েছিলাম যে এই প্রত্যেকটা কম্বিনেশন অফ গুডসই কিন্তু ইকুয়াল স্যাটিসফ্যাকশন দিচ্ছে, কিন্তু সেটা কিন্তু নাও হতে পারে। 1 কাপ চায়ের সাথে 10টা বিস্কিট খেলো, ঠিক আছে, স্যাটিসফাইড। 2 কাপ চায়ের সাথে 7টা বিস্কিট খেলো, ঠিক আছে, স্যাটিসফাইড। 3 কাপ চায়ের সাথে 5টা বিস্কিট খেলো, স্যাটিসফাইড। কিন্তু এখন কিন্তু ও আর 3 থেকে 4 কাপ চাও করতে পারবে না, তার জন্য সে বিস্কিট স্যাক্রিফাইস করতে পারবে না, রাইট? তো সেই ক্ষেত্রে ডি আর ই এই পয়েন্টটা এক্সিস্টই করবে না, অর্থাৎ গ্রাফটা কিন্তু সি এর এখানে স্টপ হয়ে যাবে। তো এই স্লোপ অফ দ্য কার্ভ যেটা রয়েছে, অর্থাৎ এই ইনডিফারেন্স কার্ভের যে স্লোপটা, এটাকেই বলে মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। অর্থাৎ একটা গুডকে আরেকটা গুড দিয়ে সাবস্টিটিউশন করার রেট কিন্তু কমে যায়, কারণ গুড এক্স একটা পয়েন্টের পরে আর মানুষে কনজিউম করতে চায় না, বা গুড ওয়াই স্যাক্রিফাইস করে গুড এক্স আর বেশি কনজিউম করতে চায় না। তো স্লোপ অফ দ্য ইনডিফারেন্স কার্ভ ইকুয়াল টু MRS, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন। এবার এই মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের কার্ভটা কনভেক্স কেন? কারণ এই জিনিসটাই যেটা আমরা ডিসকাস করলাম, যে 3 কাপ চা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু 3 থেকে 4 কাপ চা খেয়ে সে আরও বিস্কিট কনজিউম করবে, সেটা কিন্তু তাকে আর কোনো স্যাটিসফ্যাকশন দেবে না। তো ডিমিনিশিং মার্জিনাল রেট অফ স্যাটিসফ্যাকশন, মার্জিনাল রেট অফ স্যাটিসফ্যাকশন এমআরএসটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না। ওখানে যেমন এমআরটি কনস্ট্যান্ট ছিল না, এখানে এমআরএসও কিন্তু কনস্ট্যান্ট থাকে না। আস্তে আস্তে সেই স্যাটিসফ্যাকশনটা ডিমিনিশ হয়ে যায়। সে যদি কন্টিনিউয়াসলি একটা গুড বেশি কনজিউম করার জন্য আরেকটা গুড স্যাক্রিফাইস করতে থাকে, হেন্স দ্য কার্ভ ইজ কনভেক্স। একটা পয়েন্টের পরে বিস্কিট স্যাক্রিফাইস করে সে শুধু খালি চা খেয়ে যাচ্ছে, মানে 5 কাপ সে চাই খেলো, তার সাথে মাত্র 3টে বিস্কিট, বা 6 কাপ চাই খেয়ে নিল, তার সাথে কোনো বিস্কিট খেলো না, তাতে কিন্তু তার অ্যাসিডিটি হয়ে যাবে, স্টমাক ব্লোটিং হয়ে যাবে, বমিও হয়ে যেতে পারে। তো সে অতটা এক্সট্রিমে গিয়ে বিস্কিট স্যাক্রিফাইস করবে না চায়ের জন্যে। তো এটাকেই ডিমিনিশিং মার্জিনাল রেট অফ স্যাটিসফ্যাকশন, দিনকে দিন স্যাটিসফ্যাকশন কমে যাচ্ছে। এবারে ইনডিফারেন্স কার্ভের বিভিন্ন পসিবল কম্বিনেশনস হতে পারে, এবং ইনডিফারেন্স কার্ভ যতটা অরিজিন থেকে দূরে রয়েছে, মানে কনজিউমার সেই দুটো গুড কনজিউম করে আরও হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাচ্ছে। এখানে ব্লু লাইনটা যেই লেভেল অফ স্যাটিসফ্যাকশন ডিনোট করছে, গ্রিন লাইনটা তার থেকে বেশি লেভেল অফ স্যাটিসফ্যাকশন ডিনোট করছে, এবং রেড লাইনটা সবচেয়ে বেশি স্যাটিসফ্যাকশন ডিনোট করছে। এবং এই 3টে লাইন কোনোদিনই একে অপরের সাথে ইন্টারসেক্ট করবে না। এটার প্র্যাকটিক্যাল মানেটা চলো বোঝা যাক। ধরো একটা চায়ের দোকান যে স্টুডেন্টদেরকে একটা মান্থলি প্যাকেজ অফার করে চা আর বিস্কিট খাওয়ার জন্য, বা ইয়ারলি প্যাকেজ অফার করে, বা ডেইলি প্যাকেজ অফার করে। ধরে নাও যে এরকম একটা চায়ের দোকান আছে, তুমি যদি রোজ খাও তোমার জন্য ব্রঞ্জ প্যাকেজ, তুমি যদি মান্থলি সিস্টেমে আসো তাহলে সিলভার প্যাকেজ, তুমি যদি ইয়ারলি সিস্টেমে আসো তাহলে গোল্ড প্যাকেজ। যে ডেইলি পে করে চা খাচ্ছে ব্রঞ্জ প্যাকেজে, তাকে সেম অ্যামাউন্ট অফ মানির জন্য 1 কাপ চা দেয় 10টা বিস্কিট দেয়, বা 2 কাপ চা দেয় 7টা বিস্কিট দেয়, বা 4 কাপ চা দেয় 4টে বিস্কিট দেয়, ও প্রাইসটা সেম রাখছে। এবার স্টুডেন্টের প্রেফারেন্স যে সে কোন কম্বিনেশনটা সে নিতে চাইছে। তবে সিলভার প্যাকেজ নিলে সে কিন্তু সেই একই দামে 2 কাপ চায়ের সাথে 13টা বিস্কিট অফার করছে, 4 কাপ চায়ের সাথে 8টা বিস্কিট অফার করছে। তো এখানে দেখো কোয়ান্টিটি অফ গুডস প্রোভাইডেড কিন্তু বেশি। তো অবভিয়াসলি স্টুডেন্টটা আরও বেশি খুশি হয়ে যাবে, সে ওই একই প্রাইসে আরও বেশি জিনিস সে পেয়ে যাচ্ছে। তেমনই কেউ যদি ইয়ারলি প্যাকেজ নেয়, অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিয়ে নেয়, তাহলে সেই ক্ষেত্রে 4 কাপ চায়ের সাথে 15টা বিস্কিট অফার করবে, বা 7 কাপ চায়ের সাথে 8টা বিস্কিট অফার করবে, সেই একই দামে। কোয়ান্টিটি অফ গুডস কিন্তু সে আরও বেশি পাচ্ছে, তো সেই ক্ষেত্রে সে আরও বেশি স্যাটিসফাইড হবে। স্যাটিসফ্যাকশন লেভেল অফ দ্য গোল্ড প্যাকেজ ইজ গ্রেটার দ্যান the satisfaction level of the silver package is greater than the satisfaction level of the bronze package. বেশি লেফট থেকে রাইট ও আরো বেশি গুডস অ্যান্ড সার্ভিসেস পাচ্ছে, তার জন্য স্যাটিসফ্যাকশন আরো বেশি বাড়ছে। তো এটাকেই যদি আমরা গ্রাফে রিপ্রেজেন্ট করি, ব্রঞ্জ প্যাকেজের গ্রাফটা মানে ব্লু লাইন, গ্রিন প্যাকেজের গ্রাফটা গ্রিন লাইন, আর গোল্ড প্যাকেজের গ্রাফটা হচ্ছে রেড লাইন। তো IC1 থেকে IC3 গেলে হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন আমরা পাবো, এটা ধরে নিই। এই জন্যই এখানে বলছিলাম যে ইনডিফারেন্স কার্ভগুলো
যত বেশি অরিজিন থেকে দূরে তার মানে হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন ডিনোট করছে এবং একে অপরের সাথে কোনোদিনই ইন্টারসেক্ট করবে না, কারণ তিনটে আলাদা লেভেল অফ স্যাটিসফ্যাকশন। তো আশা করি আবারও এই কনসেপ্টটা বুঝতে পারলে। আমি এই কার্ভগুলো বোঝানোর সময় এক্সাম রেলেভেন্সকে স্ট্রিক্টলি মাথায় রেখেছি। কম্পিটিটিভ গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে খুব কোর ইকোনমিক্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসে না। আমি সমস্ত কিছু কভার করার চেষ্টা করেছি যেগুলো এক্সামে আমি কোয়েশ্চেন পেয়েছি। চলো সেটা আবার চেক করে নেওয়া যাক তোমরা টাফেস্ট কোয়েশ্চেনগুলো যেগুলো এই টপিক থেকে এসছে সেগুলো উত্তর করতে পারছো কিনা। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ইনডিফারেন্স কার্ভ। ভিডিওটা পজ করে উত্তর করার চেষ্টা করো। 1 2 3 4 5। তো ইউপিএসসি সিডিএস 2019 এর প্রশ্ন। তো এখানে জিজ্ঞেস করেছে যে কারেক্ট স্টেটমেন্টটাকে আইডেন্টিফাই করতে। তো দেখা যাক এক এক করে স্টেটমেন্ট। ইনডিফারেন্স কার্ভস আর কনভেক্স টু অরিজিন, একদম সঠিক, এখনই আমরা সেটা দেখলাম। হায়ার ইনডিফারেন্স কার্ভ রিপ্রেজেন্টস হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন, একদম, ওই ব্লু লাইন রেড লাইন ওটা মনে করো। স্টেটমেন্ট 3 বলছে টু ইনডিফারেন্স কার্ভস কাট ইচ আদার, না, এটা একদমই ভুল কথা। আলাদা ইনডিফারেন্স কার্ভ মানে হায়ার লেভেল অফ স্যাটিসফ্যাকশন, যেটা একে অপরের সাথে কোনোদিনই ইন্টারসেক্ট করবে না। তো এখানে কারেক্ট স্টেটমেন্টের মধ্যে 1 and 2 পড়ে যায়। তো কনগ্রাচুলেশনস যারা সঠিক উত্তর দিয়েছো, কমেন্টে অবভিয়াসলি নিজের নামটা ছেড়ে যাবে। তো বন্ধুরা, ইনডিফারেন্স কার্ভ থেকে বেশি প্রশ্ন আসে না। যেগুলো প্রশ্ন এসেছিল তার মধ্যে যেটা সবচেয়ে টাফেস্ট এবং কনসেপচুয়ালি ডিমান্ডিং ছিল সেটা আমি করিয়ে দিলাম। এক্সাম ওরিয়েন্টেড সিরিজ আনছি, যতটা সিম্পল এবং সংক্ষিপ্ত করা যায় সেভাবে, তাই অযথা ইরেলেভেন্ট কোয়েশ্চেন দিয়ে আমি সেটা ভরাবো না। তো আজকের ভিডিওতে যেটা আমরা করলাম 5 নম্বর পর্যন্ত আমাদের কভার হয়ে গেল। আগের একটা ভিডিওতে ডিমান্ড সাপ্লাই এবং ইকুইলিব্রিয়াম কার্ভটা আমরা দেখেছিলাম। আজকের ভিডিওতে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এবং ইনডিফারেন্স কার্ভ আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা আগের কার্ভগুলো দেখে নেব। তবে আজকের জন্য এতটুকুই। আশা করি তোমাদের এই ভিডিও সিরিজটা খুব ভালো লাগছে। অবশ্যই নিজের অ্যাপ্রিসিয়েশন জানার জন্য লাইক করতে, শেয়ার করতে এবং বেল আইকনটা প্রেস করতে কিপটেমি করবে না। তোমাদের এই ছোট্ট একটা অ্যাকশন আমার কাছে বিরাট মোটিভেশন। কমেন্টে যেই প্রশ্নগুলোর উত্তর জিজ্ঞেস করলাম সেগুলো অবভিয়াসলি লিখে দেবে এবং অবশ্যই এটাও জানাবে যে ইকোনমিতে কোন টপিকে তোমাদের বুঝতে সমস্যা হয় বা কিছু ধোঁয়াশা আছে। আমি ভিডিও এনে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।